আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে একাদশ এবং দ্বাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থী বন্ধুদেরকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রে তোমাদের কেন্দ্রীয় ব্যাংক এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা হয়েছে। তোমাদের এখান থেকে বেশ কয়েকটি ক্লাস নেওয়া হয়েছে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের মোটামুটি এই অধ্যায়ের খুঁটিনাটি সবগুলো তোমাদের সাথে আলোচনা হয়েছে। আজকে এই কেন্দ্রীয় ব্যাংকের এই অধ্যায় থেকে আমরা কিছু জ্ঞানমূলক এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে সেগুলো শুনবে এবং সাথে সাথে খাতায় লিখার চেষ্টা করবে, কারণ তোমাদের রিসেন্টলি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে কলেজে। তো ফিন্যান্সের যে অ্যাসাইনমেন্টটি থাকবে সেখানে অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকবে। তো সেই জন্য তোমাদেরকে বলবো এগুলো তোমরা সাথে সাথে লিখে নিবে, যতটুকু পারো শিখে মুখস্থ করার চেষ্টা করবে। তো আজকে আমরা যেই তোমার জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু লক্ষ্য করি। সবাই স্ক্রিন লক্ষ্য করো। প্রথম যে প্রশ্নটা কেন্দ্রীয় ব্যাংকের, সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কি। যদি এগুলো আলোচনা হয়েছে প্রথম ক্লাসে, তারপর আমি আবার বলতেছি কেন্দ্রীয় ব্যাংকটা কি। যদি 1 নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন যদি এটা আসে, তো তোমরা কীভাবে লিখবে, ঠিক আছে। তোমরা লিখবে কেন্দ্রীয় ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে সরকার নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। আবার বলতেছি, জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে। এতটুকু লিখলেই 1 নাম্বার পাবে। তো একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণে পরিচালিত ব্যাংকই হলো কেন্দ্রীয় ব্যাংক। এরপর যে প্রশ্নটা সেটা লক্ষ্য করো, সেটা হচ্ছে কোন ব্যাংককে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলে। আবার বলতেছি, কোন ব্যাংককে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে উত্তরটা লিখবা, ব্যাংক অফ ইংল্যান্ডকে মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বা ব্যাংক বলে, ঠিক আছে। আবার বলতেছি, কোন ব্যাংকে, ব্যাংক অফ ইংল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবার জানা থাকতে হবে। যদি এগুলো তোমাদের যখন প্রথম ক্লাসে কিন্তু আমি এই সব বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। ব্যাংক মাদার তোমার মাদার অফ সেন্ট্রাল ব্যাংক বলা হয় ব্যাংক অফ ইংল্যান্ডকে, ঠিক আছে। এরপর প্রশ্ন হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ কি, ঠিক আছে। ঋণ নিয়ন্ত্রণ, তোমার ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখলে, মানে নির্দিষ্ট একটা স্তরে তোমার বজায় তোমার রাখাকে ঋণ নিয়ন্ত্রণ বলে। আবার বলতেছি, ঋণ নিয়ন্ত্রণটা হচ্ছে ঋণের পরিমাণটা একটা নির্দিষ্ট বা কাম্য স্তরে বজায় রাখাটাকে বলা হয় ঋণ নিয়ন্ত্রণ, ঠিক আছে। এতটুকু লিখলেই তোমরা 1 নম্বর পাবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে, অতএব দুঃখিত, প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারপর প্রশ্নটা দেখো, তোমার ব্যাংক হার কি। ব্যাংক হার, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিস সমূহ বার্তা করে, সেই ব্যাংকে ব্যাংক হার বলা হয়, ঠিক আছে, বা সে হারকে ব্যাংক হার বলা হয়। আমি আবার বলতেছি, ব্যাংক হারটা একটু গুরুত্ব করবো, এটা বারবার কিন্তু পরীক্ষা আসে। বাণিজ্যিক ব্যাংকগুলো যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেয়, কেনে বাণিজ্যিক ব্যাংক, এটা মাথায় রাখতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, ঠিক আছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয় বা প্রথম শ্রেণীর বিল বা সিকিউরিটিস সমূহ বার্তা করে, সেই হারকে ব্যাংক হার বলে। উত্তরটি স্ক্রিনে লেখা আছে। যারা তোমার কথাটা শুনতে সমস্যা হচ্ছে, নেটের প্রবলেম বা কথা অস্পষ্টতার কারণে যদি কোনো ধরনের সমস্যা হয়, তোমরা অবশ্যই স্ক্রিনে লেখা আছে, এখান থেকে দেখে লিখে নিবে, ঠিক আছে। এরপর যে প্রশ্নটা সেটা হচ্ছে কি, ব্যাংক হার নীতি কি, ঠিক আছে। ব্যাংক হার নীতি কি। ব্যাংক হার কমিয়ে বা বাড়িয়ে, ঠিক আছে, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কৌশলকে ব্যাংক হার নীতি বলা। আবার বলতেছি, ব্যাংক হার নীতি হচ্ছে তোমার তোমার ব্যাংকের হার আর কি, ঠিক আছে। ব্যাংকের হার বা তোমার ঋণের হার বললো আর কি, ব্যাংক হার
তোমার হচ্ছে বাড়াবে বা কমাবে বা বাড়াবে, ঠিক আছে, যে কোনোভাবে কেন্দ্রীয় ব্যাংকের যে ঋণ নিয়ন্ত্রণ, ঠিক আছে, ঋণ নিয়ন্ত্রণের যে একটা কৌশল অবলম্বন করে সেটা হচ্ছে কি ব্যাংক হার নীতি, ঠিক আছে। এবার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সব একটু লক্ষ্য করো, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে, ঠিক আছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার বলতেছি, মুদ্রাস্ফীতি কাকে বলে? তোমার মুদ্রার মূল্য, তোমার হচ্ছে মূল্যমান কমিয়ে, তোমার মূল্যমান হবে, এটা মূল্যমান কমে যাওয়ার কারণে দৈনন্দিন ব্যবহার দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়াকে, ঠিক আছে। আবার বলতেছি, তোমার এটা মুদ্রার মূল্যমান, ঠিক আছে, মূল্যমান হবে, এখানে মানে লিখে ভুল আছে, মূল্যমান কমে যাওয়ার কারণে দৈনন্দিন ব্যবহার দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়াকে মুদ্রাস্ফীতি বলে। এটা আবার বলতেছি, দেখো, মুদ্রার মূল্যমান কমে যাওয়ার কারণে দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাওয়াকে তোমার হচ্ছে মুদ্রাস্ফীতি বলে, ঠিক আছে। মানে মুদ্রার মানটা কমে যাওয়ার ফলে আমরা যে দৈনন্দিন যে ব্যবহার, যে সব আমরা ব্যবহার করি, ঠিক আছে, তোমার দ্রব্য সামগ্রী যা বলো, যে ওগুলো হচ্ছে যে তোমার ওই মূল্যের যে মানটা আছে এটা যখন বেড়ে যাবে সেটা মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মুদ্রার মান কমার ফলে মূল্যের বৃদ্ধি, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটা, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা লক্ষ্য করো, সেটা হচ্ছে তোমার নিকাশ গড় কি, ঠিক আছে। নিকাশ গড় কি? তোমার ব্যাংকিং লেনদেন থেকে সৃষ্ট তোমার আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হলো নিকাশ গড়, ঠিক আছে। বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে, বা বৈশিষ্ট্য হচ্ছে নিকাশ গড়ের দায়িত্ব পালন করা, ঠিক আছে। নিকাশ গড়ের কাজ কি? নিকাশ গড়টা কি? সেটা হচ্ছে যে তোমার ব্যাংকিং লেনদেন থেকে সৃষ্ট তোমার আন্তঃব্যাংকিং, মানে ব্যাংকের মধ্যে যেসব লেনদেন, ঠিক আছে, আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি হলো তোমার নিকাশ গড়, ঠিক আছে। এরপরে প্রশ্নটা হচ্ছে, দেখো, তালিকাভুক্ত ব্যাংক কি, ঠিক আছে। তালিকাভুক্ত ব্যাংক কি? তোমার যে উত্তরটা লক্ষ্য করো সবাই, যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত নীতিমালা মেনে চলার সত্ত্বে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তালিকাভুক্ত হয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় তাকে তালিকাভুক্ত ব্যাংক বলে, ঠিক আছে। এক কথায় হচ্ছে যে তোমার কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত হয়ে যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে যেসব ব্যাংক, এগুলো হচ্ছে কি তালিকাভুক্ত ব্যাংক। আমি আবার পুরো উত্তরটা বলতেছি, যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রদত্ত নীতিমালা মেনে চলার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে তোমার তালিকাভুক্ত হয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় সেটা হচ্ছে কি তোমার তালিকাভুক্ত ব্যাংক, ঠিক আছে। তার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো, তারল্য সংরক্ষণ কি, ঠিক আছে। প্রতিটা ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারল্য সংরক্ষণ করা, ঠিক আছে। তো তারল্য সংরক্ষণটা কি একটু বলি। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়মাবলী আমানতের নিয়ম অনুযায়ী তোমার আমানতের একটি ন্যূনতম অংশ তারল্য হিসেবে তোমার সংরক্ষণ করাকে তারল্য সংরক্ষণ বলে। তো বিষয়টা কি হয়তো বুঝতেছো না, বিষয়টা হচ্ছে যে ব্যাংকের যে কাজটা সেটা হচ্ছে যে জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করা, দুঃখিত, আমানত গ্রহণ করা এবং বেশি সুদে এগুলো হচ্ছে যে আবার গ্রাহকদের মাঝে, জনসাধারণের মাঝে ঋণ হিসেবে প্রদান করা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাংকিং লেনদেনের প্রধান কাজ, ঠিক আছে। তো এখন সেখানে হচ্ছে যে জনসাধারণের কাছ থেকে যে আমানতটা সংগ্রহ করবে ওখান থেকে কিছু পরিমাণ তারল্য সংরক্ষণ করতে হয়, মানে কিছু পরিমাণ টাকা সবসময় সংরক্ষণ হাতে রাখতে হয়, এটা হচ্ছে তারল্য। হাতে না যদি না রাখে, কারণ ব্যাংক সবসময় গ্রাহক চাহিদা মাত্র টাকা দিতে বাধ্য, গ্রাহকের টাকা গ্রাহক যখন তখন চাইতে পারে, তো ব্যাংকও কি চাহিদা মাত্র টাকা দিতে বাধ্য। তো ওই বাধ্য যে এই চাহিদাটা মেটানোর জন্য বা ওই পরিস্থিতিটা সামলানোর জন্য ব্যাংকের সবসময় কিছু টাকা কী করতে হয়, নগদ রেখে দিতে হয়, সব টাকা বিনিয়োগ করতে পারে না বা ঋণ দিতে পারে না। তো ওটা হচ্ছে কি তারল্য, ঠিক আছে। তো তারল্য সংরক্ষণ কি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত নিয়ম অনুযায়ী তোমার আমানতের একটি অংশ তারল্য হিসেবে সংরক্ষণ করা কি বলে তোমার তারল্য সংরক্ষণ, ঠিক আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে তোমার বিধিবদ্ধ রিজার্ভ কি, ঠিক আছে। বিধিবদ্ধ রিজার্ভ, ঠিক আছে। বিধিবদ্ধ রিজার্ভ হচ্ছে তোমার তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের আমানতের যে নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয় তাকে বিধিবদ্ধ রিজার্ভ বলে, ঠিক আছে। প্রতিটি বাণিজ্যিক ব্যাংক যেহেতু
কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তো কেন্দ্রীয় ব্যাংকে তার কিছু অংশ বা কিছু টাকা অবশ্যই কী করতে হয়, গচ্ছিত রাখতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে বাধ্যতামূলকভাবে তোমার এই টাকাটা তোমার রাখতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে জামানত স্বরূপ। তো ওইটা হচ্ছে যে বিধিবদ্ধ রিজার্ভের মধ্যে পড়ে, ঠিক আছে। আবার বলতেছি বিধিবদ্ধ রিজার্ভ কি, তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকের আমানতের যে নির্দিষ্ট অংশ বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখা হয় তোমার, তাকে কি বলে, বিধিবদ্ধ রিজার্ভ, ঠিক আছে। তো এখানে প্রায় আমি 10টার মতন জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তো আশা করি এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এগুলো বারবার কিন্তু এই বোর্ড পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তো এই 10টা প্রশ্ন যদি তোমরা এই অধ্যায় থেকে 100% মনে রাখো, তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন পাবে, যে কোনো পরীক্ষায় কিন্তু তোমরা প্রশ্ন পাবে, ঠিক আছে। এরপর অনেক প্রশ্ন আছে, অনেকগুলা তোমাদের শিখতে হবে। তো যাদের বই আছে, বই কিনছো, তোমরা অবশ্যই বই লক্ষ্য করবে, বই ফলো করবে, রিডিংগুলো যদি পড়ো ওখানে সবগুলো প্রশ্নের উত্তর তোমরা পাবে। তো একটা জ্ঞানমূলক প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। দেখো, কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়? আবার বলতেছে, প্রশ্নটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের মানে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়, ঠিক আছে। তো এটা ব্যাখ্যা করতে বলছে। তো যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন, একটু মোটামুটি কিছু মোটামুটি একটা সাইজের বা পরিমাণ মতন লিখতে হবে, নাহলে 2 নম্বর পাওয়া যাবে না। তো আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তোমার কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে ব্যাংকিং সুবিধা পায়, ঠিক আছে। আর বলছে তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে একটা হিসাব খুলে তোমার ব্যাংকিং সুবিধাটা পায়, ঠিক আছে। তাই এটিকে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, ঠিক আছে। সংক্ষেপে আবার বলতেছি, সংক্ষেপে বিষয়টা হচ্ছে কি, তোমার তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে একটি হিসাব খুলে ব্যাংকিং যে সুবিধা সেটা পায়, ঠিক আছে। তাই এটিকে কি বলে, অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়, যেহেতু সে অন্যান্য ব্যাংকগুলোকে, বাণিজ্য ব্যাংকগুলোকে সুবিধা দেয়, অন্যান্য ব্যাংকের কি ব্যাংকার বলা হয়। তারপর সাধারণত ব্যাখ্যা যখন দিতে যাবা, সাধারণত যেভাবে বাণিজ্যিক ব্যাংকে তোমার হিসাব খুলে ব্যাংকিং সেবা পেয়ে থাকে, ঠিক আছে। আবার বলতেছি, সাধারণত জনগণ যেভাবে বাণিজ্যিক ব্যাংকে একটি হিসাব খুলে ব্যাংকিং সেবা পেয়ে থাকে, তেমনি তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে, ঠিক আছে। মানে জনসাধারণ আমরা ধরো তোমার ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, তোমার সোনালী ব্যাংক আছে, জনতা ব্যাংক আছে, তোমার এই ধরনের আমার ডাচ বাংলা ব্যাংক, এই ধরনের অনেকগুলো ব্যাংক আছে বাংলাদেশে। তো আমরা ওখানে একটা হিসাব খোলার পরে আমরা এখানে যে ধরনের লেনদেন, তোমার টাকা জমা রাখা, ঋণ নেওয়া, ঠিক আছে, তো এই যে ধরনের সুযোগ সুবিধাগুলো পাই, সেমভাবে কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলো হিসাব খোলার মাধ্যমে তোমার কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো এই ধরনের সুযোগ সুবিধাগুলো তোমার পেয়ে থাকে, ঠিক আছে। তো এই কথাটা কেন বলছে, তেমনি তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে, ঠিক আছে। দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এই ব্যাংককে ঘিরেই তাদের ব্যবসায়িক কাজ পরিচালনা করে থাকে। মানে যেসব বাণিজ্যিক ব্যাংকগুলো যেগুলো আছে, সব বাণিজ্যিক ব্যাংকগুলো তোমার হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে ঘিরে কি হয়, তাদের যে যাবতীয় ব্যবসায়িক কার্যক্রম সেগুলো পরিচালনা করে থাকে, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে আমি আবার উত্তরটা বলতেছি। প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে কেন অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়? তালিকাভুক্ত ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে ব্যাংকিং সুবিধা পায়, তাই এটিকে অন্যান্য ব্যাংকের তোমার ব্যাংকার বলা হয়। সাধারণত জনগণ যেভাবে বাণিজ্যিক ব্যাংক থেকে হিসাব খুলে ব্যাংকিং সেবা পেয়ে থাকে, তোমার তেমনি তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকে হিসাব খুলে লেনদেন করে। দেশের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো তোমার এই ব্যাংকে তোমার এই বাণিজ্যিক মানে কেন্দ্রীয় ব্যাংকে ঘিরেই তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আমি একটা ইয়ে নিয়ে আলোচনা করলাম, অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। এছাড়া তোমরা তোমাদের বইয়ের মধ্যে লক্ষ্য করবে অনেকগুলো অনুধাবন প্রশ্ন আছে, আর রিডিংগুলো পড়লে প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে, নিজের মতন গুছিয়ে লিখতে পারবা। তবে এইসব বিষয়গুলো মোটামুটি কিছুটা মুখস্থ করবা, তবে নিজের থেকে গুছিয়ে যদি লিখতে পারো নাম্বারটা আরও অনেক মানে ভালো হওয়া যাবে। তো তোমাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যে চ্যাপ্টারটা, যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি এতদিন পর্যন্ত, ওটা আজকে এখানে শেষ করতেছি। নতুন একটি অধ্যায় নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এরপরে যদি তোমাদের এখানে যদি কোনো ধরনের সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।